আচ্ছা, তো লিনাক্স সার্ভার সিকিউরিটি নিয়ে আমরা একটু বলি যে লিনাক্স সার্ভারটা কি। তো লিনাক্স সার্ভার কি আমরা তো সবাই জানি প্রায়, যে সার্ভারে লিনাক্স অপারেটিং সিস্টেম রান হয় সেটাই লিনাক্স সার্ভার সংক্ষেপে। আচ্ছা, তো লিনাক্স সার্ভার কত প্রকারের হতে পারে? লিনাক্সের বিভিন্ন রকম সার্ভার আছে, যেমন ওয়েব সার্ভার, মিডিয়া সার্ভার, এফটিপি সার্ভার, ডিএনএস সার্ভার, ডেটাবেস সার্ভার, তারপর অ্যাপ হোস্টিং প্ল্যাটফর্ম হিসেবে ইউজ হয়, তারপর ক্লাউড সার্ভার। অবশ্য সবগুলার ক্লাউড সার্ভারের ভিতরেই সবগুলো অনেক সময় বলা যেতে পারে। তো ওয়েব সার্ভারের কাজ কি? ওয়েব সার্ভার তো ওয়েবসাইটই সার্ভ করবে, তার ভিতর বিভিন্ন আমরা যে ওয়েব হোস্ট করি কিংবা বিভিন্ন আমরা যে ওয়েবসাইট ব্রাউজ করি সেগুলো কোনো একটা ওয়েব সার্ভারে স্টোর করা থাকে, তো সেখান থেকে আমরা আর কি সেগুলো ব্রাউজ করতে পারি। তারপর আছে আমাদের মিডিয়া সার্ভার। ওয়েবসাইটে বিভিন্ন মিডিয়া ফাইল থাকে, তো সেগুলো মিডিয়া ফাইলগুলো হোস্ট করার জন্য আলাদা সার্ভার আছে। তার মানে যেসব ওয়েবসাইটের অনেক বেশি আর কি মিডিয়া ফাইল থাকে, যার জন্য সার্ভার ওয়েব পেজ লোড হতে একটু দেরি হয় কিংবা স্লো কাজ করে, সেগুলোর জন্য আলাদাভাবে মিডিয়া সার্ভার রেন্ট করা হয়। তো তার মাধ্যমে ওয়েব সার্ভার আর কি ফাস্ট হয়। তারপর এফটিপি সার্ভার, ডিএনএস সার্ভার। ডিএনএস এর সাথে মেবি অনেকে পরিচিত, যে ডোমেইন নেম সার্ভার। অর্থাৎ হচ্ছে আমরা যে যখন কোনো একটা ওয়েবসাইটে কোনো একটা ডোমেইন অ্যাড্রেস বারে বসাই, যেমন google.com, আসলে তো আমাদের ব্রাউজার কিংবা কম্পিউটার বুঝতে পারতেছে না যে google.com আসলে আমরা google.com লিখলে আমরা যে করবোটা কি। তখন তখনই আসে ডিএনএস এর কাজ। তখন ডিএনএস যে google.com-টা কোন আইপি তে হোস্ট করা আছে, তো সেই হোস্টকে পয়েন্ট করে, সে আইপি কে পয়েন্ট করে দেয় যে এই google.com লিখলে আমরা একটা এত আইপি তে যাব। তো সেই আইপি তে সে পয়েন্ট করে দেওয়ার পরে আমাদের ব্রাউজার সেখান থেকে আমাদের google.com এর হোম পেজটা সার্চ করতে পারে। এরপর ডেটাবেস সার্ভার, ওই ওয়েব সার্ভারের মতোই, সরি মিডিয়া সার্ভারের মতোই। যেমন ডেটাবেস অনেক সময় অনেক লার্জ কোনো ডেটাবেস হলে সেটা সেপারেট কোনো সার্ভারে হোস্ট করা হয়। তারপর আছে অ্যাপ হোস্টিং প্ল্যাটফর্ম। তো ওয়েব সার্ভার ছাড়াও আমাদের বিভিন্ন অ্যাপের দরকার হয়। যেমন হচ্ছে আহ, যেমন কোনো একটা অটোমেশন করব আমরা, সেই অটোমেশনটা আমাদের, সরি, রাত দিন 24 ঘন্টা আমাদের রান হওয়া লাগবে। তো সেইটা তো আমাদের পার্সোনাল কম্পিউটার তো তেমন ভাবে রাত দিন 24 ঘন্টা চালানো সম্ভব না। তো সেক্ষেত্রে আমরা অ্যাপ হোস্টিং প্ল্যাটফর্ম ইউজ করি। যেমন হচ্ছে কি, অ্যাপ হোস্টিং প্ল্যাটফর্মে আমরা একটা কোনো প্রোগ্রাম রান করিয়ে দিলাম, তো সেটা রাত দিন 24 ঘন্টা রান হতেই থাকবে। সেক্ষেত্রে আমার আর পার্সোনাল কম্পিউটার অন রাখার কোনো প্রয়োজন নাই। তো তারপর আছে ক্লাউড সার্ভার। এগুলা সবগুলাই ক্লাউড সার্ভারের ভিতরে পড়ে আর কি। তারপর টাইপস অফ লিনাক্স সার্ভার। তো তার মানে কোন ডিস্ট্রোগুলোতে আর কি লিনাক্স সার্ভার রান করা হয়? উবুন্টু, সেন্টোস, রেড হ্যাট, ডেবিয়ান, যে আগেই বলা হয়েছিল। তো এগুলাই মেইনলি ইউজ করা হয় লিনাক্স সার্ভারের ক্ষেত্রে। এর বাইরেও বিভিন্ন সার্ভার ডিস্ট্রিবিউশন আছে, যেমন আর্চ লিনাক্স, তারপর আর্চ লিনাক্স আছে, তারপর আছে আপনার স্ল্যাকওয়্যার। এমন বিভিন্ন ডিস্ট্রিবিউশন আছে, তবে এগুলাই সবচেয়ে আর কি পপুলার আর ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড এইগুলাই। তারপর লিনাক্স সার্ভার আমরা কেন ইউজ করব অন্যান্য সার্ভার থাকতে, যেমন মাইক্রোসফট সার্ভার আছে, বিএসডি সার্ভার আছে, ম্যাক সার্ভার আছে। তো এসব সার্ভারের উপরে আমরা লিনাক্স সার্ভার কেন ইউজ করব? তো এটা হচ্ছে মোস্ট পপুলার সার্ভার। সার্ভার হিসেবে উইন্ডোজের চেয়ে পপুলার লিনাক্স আপনার। তারপর হচ্ছে উইন্ডোজের চেয়ে ফাস্টার। তারপর হিউজ একটা কমিউনিটি সাপোর্ট পাবেন। যে লিনাক্স যেহেতু একটা ওপেন সোর্স, সেহেতু এটা চলে সম্পূর্ণটা কমিউনিটির উপর ডিপেন্ড করে। তো যে কোনো প্রয়োজনে আপনি কমিউনিটিকে নক করতে পারেন এবং কমিউনিটি থেকে যে কোনো সমস্যার সলিউশন পেতে পারেন। তারপর এখানে ওপেন সোর্স টুল একটা হিউজ একটা ওপেন সোর্স টুল পাচ্ছেন। অর্থাৎ আপনি যে মাইক্রোসফট সার্ভার কিংবা উইন্ডোজ সার্ভার যখন ইউজ করবেন, তখন আপনার
যেসব টুলগুলা কিংবা সার্ভার ম্যানেজমেন্টের যেসব টুলগুলা দরকার হয় সেগুলা ম্যাক্সিমামই আপনার সব রেন্ট করা লাগবে কিংবা বাই করা লাগবে এমন কিছু। কিন্তু লিনাক্স সার্ভারের ক্ষেত্রে ম্যাক্সিমাম টুলে আপনি ওপেন সোর্স পেয়ে যাবেন। অবশ্য কিছু কিছু এমন অ্যাডভান্স টুল আছে কিংবা প্রফেশনাল টুল আছে যেগুলো আপনার পে করা লাগে, তো সেগুলোর সংখ্যা খুবই কম এবং সেগুলো খুবই হাই পারফরমেন্সের কাজ বাজের দরকার না হলে সেগুলো নর্মালি লাগেও না। তো এক্ষেত্রে আপনারা লিনাক্স প্রিফার করতে পারেন। তারপর লিনাক্স কনফিগার করা ইজি, কাস্টমাইজেবল বেশি, উইন্ডোজের চেয়ে আপনি লিনাক্স কাস্টমাইজেবল বেশি যেহেতু এটা ওপেন সোর্সই। তো যেহেতু আর সার্ভারের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে অটোমেশন। তো আপনি সার্ভার ম্যানুয়ালি ম্যানেজ করা খুবই সময় সাপেক্ষ ব্যাপার এবং খুবই একটা কষ্টকর ব্যাপার, যে ম্যানুয়ালি সবকিছু কোনো একটা ধরেন আপনার 300 সার্ভার আছে, তো 300 সার্ভারের ক্ষেত্রে আপনি যদি কোনো এক জায়গায় কোনো একটা স্ক্রিপ্ট চেঞ্জ করেন, আপনার 300টা সার্ভারে গিয়ে আপনার নর্মালি সব জায়গায় গিয়ে আপনার ম্যানুয়ালি সেই স্ক্রিপ্টটা চেঞ্জ করা লাগবে, ম্যানুয়ালি সেটা ডিলিট করে রি-এডিট করা লাগবে। তো সেটা আপনি করতে পারেন কোনো একটা অটোমেশন টুল বা ফ্রেমওয়ার্কের মাধ্যমে। তো এক্ষেত্রে লিনাক্সের ক্ষেত্রে প্রায় সব টাইপের অটোমেশন টুলই লিনাক্স সাপোর্ট করে। যেমন কিছু পপুলার অটোমেশন ফ্রেম টুল আছে যেমন অ্যানসিবল, তারপর কুবারনেটিস, তারপর জেঙ্কিন্স, এমন কিছু পপুলার অটোমেশন টুল আছে। তো এগুলা লিনাক্স সাপোর্টেড। আর কি উইন্ডোজ আবার অনেক টুল আছে যেগুলো উইন্ডোজ টোটালি সাপোর্টই করে না, তো সেক্ষেত্রে লিনাক্সই প্রিফার করা ভালো। তারপর লিনাক্স সার্ভার সিকিউরিটি। তো লিনাক্স ওয়েব সার্ভারটা আমরা সিকিউর রাখতে আমরা কি কি করতে পারি? তো অলওয়েজ আনইম্পর্টেন্ট ডিপেন্ডেন্সিস ক্লিয়ার করতে হবে। অর্থাৎ আমরা যদি কোনো সফটওয়্যার ইনস্টল করি তো তার সাথে আমাদের বিভিন্ন লাইব্রেরি প্যাকেজ এবং বিভিন্ন ডিপেন্ডেন্সি অটোমেটিক ইনস্টল হয়ে যায় সেই সফটওয়্যারের যেগুলো রিকোয়ারমেন্ট। তো তারপরে যখন আমরা আবার আনইনস্টল করে দেই তখন আবার সেগুলা রিমুভ হয় না। অনেক সময় অনেকগুলা সফটওয়্যারের সাথেই ডিফল্টলি রিমুভ হয়ে যায়, অনেকগুলা রিমুভ হয় না। তো এইগুলো অনেক সময় বিভিন্ন ভালনারেবিলিটিস থাকতে পারে এগুলার ভিতরে, তো সেগুলো সবসময় ক্লিয়ার রাখতে হবে। তারপর অ্যাপ্লিকেশন আপ টু ডেট রাখতে হবে, কারণ অনেকটা পুরানো অ্যাপ্লিকেশনে বিভিন্ন সিকিউরিটি ইস্যুস থাকে, তো সেগুলোর জন্যই আর কি সেই সফটওয়্যারগুলো আপডেট করা হয়, তো তার জন্য আপনাকে অবশ্যই আপডেটেড থাকতে হবে। তারপর সার্ভার অ্যাক্সেস স্ট্রিক্ট করতে হবে, অর্থাৎ আপনার যে সার্ভারে কে কে অ্যাক্সেস করতে পারবে সেটা অবশ্যই আপনার কন্ট্রোলে থাকতে হবে। তার মানে যে আপনি যার তার কাছে পাসওয়ার্ড অবশ্যই দিয়ে বেড়াবেন না, যে যে কেউ ঢুকে সার্ভারের বিভিন্ন ফাইল টাইল চেঞ্জ করতে পারবে, এডিট ডিলিট করতে পারবে, অবশ্যই আপনি সেটা চাবেন না। তো সেক্ষেত্রে আপনার সার্ভার অ্যাক্সেস স্ট্রিক্ট রাখতে হবে। তারপর কনফিগার দ্য সার্ভার প্রপারলি সার্ভার কনফিগার না করলে ছোট্ট একটা ভালনারেবিলিটির কারণে আপনার পুরো সার্ভারটাই আপনার সিকিউরিটি রিস্কে পড়ে যেতে পারে। তো এই বিষয়ে খেয়াল রাখতে হবে। আর 24/7 ট্রাফিক মনিটরিং করতে হবে, কারণ হচ্ছে কি কোনো সার্ভারের যদি কোনো প্রকার অ্যাটাক হয় তো সেক্ষেত্রে আপনি আহ, কোথা থেকে অ্যাটাক হচ্ছে কিংবা কোনো ডাটা লিক হয়েছে কিনা সেটা আপনার বোঝার কোনো উপায় নেই মনিটরিং ছাড়া। তো সেক্ষেত্রে বিভিন্ন অটোমেশন মনিটরিং বিভিন্ন টুল আছে সেগুলো ইউজ করতে পারেন। তো অবশ্যই সার্ভার মনিটরিং এবং প্রপার লগ রাখা উচিত সেগুলোর, যাতে কোনো ডাটা লিক হলেও সেটা কোথায় গেছে কিংবা কিভাবে সেটা রিকভার করতে হবে সে বিষয়ে যেন জানা থাকে আর কি, সে বিষয়ে জানতে পারবেন। তারপর ইমপ্লিমেন্ট ফায়ারওয়াল রুলটা আপনার স্ট্রিক্টলি ইমপ্লিমেন্ট করতে হবে। কারণ হচ্ছে অনেক সময় বিভিন্ন সফটওয়্যার বিভিন্ন পোর্ট ওপেন করে দেয়। যেমন ধরেন মাইএসকিউএল সার্ভার একটা পোর্ট ওপেন করে দিল, তো সেটা আপনি চাইলেন না যে বাইরের থেকে কেউ সেই পোর্টটা অ্যাক্সেস করুক, তো আপনি সেটা ফায়ারওয়াল দিয়ে সেই পোর্টটা আপনি ব্লক করে দিতে পারেন। কিংবা আপনি চাইলেন কোনো একটা আইপি অ্যাড্রেস থেকে যে দেখতেছেন আপনার সার্ভারে অটোমেটিক স্প্যাম আসতেছে,
স্প্যাম আসতেছে, অর্থাৎ বিভিন্ন স্প্যাম রিকোয়েস্ট আসতেছে যে যার জন্য সার্ভার আপনার ওভারফ্লো হয়ে যাচ্ছে কিংবা সার্ভার স্লো হয়ে যাচ্ছে। তো আপনি চাচ্ছেন যে সেটা ব্লক করে দিতে, তো আপনি ফায়ারওয়ালের মাধ্যমে সেই স্প্যামটা আপনি ব্লক করে দিতে পারেন। তার মাধ্যমে আপনার সার্ভার আরো ফাস্ট হবে। তার মানে সে যে রিকোয়েস্ট গুলো, আননিডেড রিকোয়েস্ট গুলো পাঠাচ্ছিল, সেগুলো আর আপনার সার্ভারে আসতেছে না। ফলে আপনার সার্ভারের প্রসেসিং পাওয়ার অত প্রয়োজন পড়তেছে না। সেজন্য আপনার সার্ভার আরো ফাস্ট কাজ করবে। তারপর অ্যাক্সেস রোল সেপারেট করতে হবে। অর্থাৎ আপনি সার্ভারে বিভিন্ন একটা সার্ভার একজনের দ্বারা ম্যানেজ করা সম্ভব না। অনেক সময় ছোটখাটো সফটওয়্যার সার্ভারের জন্য এটা প্রয়োজন পড়ে না, কিন্তু যখন আপনার কোনো একটা বড় কোম্পানিতে, কোনো বড় একটা কোম্পানির সার্ভারের উপর কাজ করবেন, তখন সেই সার্ভার ম্যানেজ করার বিভিন্ন টিম থাকে। যেমন ডেভেলপার টিম, যেমন ধরেন যে ডেভেলপার টিমটা বিভিন্ন সার্ভারের, একটা ওয়েব হোস্টিং সার্ভারের একটা ডেভেলপার টিম বিভিন্ন সার্ভারে বিভিন্ন কোড ডিপ্লয় করে থাকে, যেমন যেগুলা আপনার ওয়েব সার্ভারের সোর্স, সরি, ওয়েবসাইটের সোর্স কোড হিসেবে কাজ করে। তো সেগুলা ডিপ্লয় করে থাকে ওয়েব সার্ভার ডেভেলপাররা। আবার থাকে ট্রাফিক মনিটরিং টিম, যে বললাম এই যে ট্রাফিক মনিটরিং এর জন্য একটা টিম থাকে। তারপর সার্ভার অ্যাডমিন থাকে একজন, যে পুরো সার্ভারটা ম্যানেজ করে। তো এমন বিভিন্ন সার্ভার বিভিন্ন রোল থাকে। তো এই রোলগুলা আপনার অ্যাক্সেস সেপারেট করে রাখতে হবে। যেমন সার্ভার অ্যাডমিন ধরুন যে কোনো কিছু করতে পারবে সার্ভারে, তার মানে সার্ভারের রুট ইউজার যাকে বলে। কিন্তু আপনি ট্রাফিক মনিটরিং যে টিমটা আছে, সেই ট্রাফিক মনিটরিং টিমকে চাবেন না যে তারা ওয়েবসাইটের যে সোর্স কোড আছে সেই সোর্স কোড এডিট, ক্রিয়েট কিংবা ডিলিট করতে পারুক। কারণ তারা সেটা ডেভেলপারদের কাজ। তো ডেভেলপাররাই সেটা যখন মেনটেন করবে তখনই সেটা ভালো পারফরমেন্স দিবে। কিন্তু মনিটরিং টিম যদি এখন সোর্স কোড এডিট করতে পারে, তখন বাই চান্স সে উল্টাপাল্টা কোনো একটা সোর্স কোড দিল, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটের টোটাল পারফরমেন্সই আর কি ইউজার ফ্রেন্ডলি থাকলো না। তো সেক্ষেত্রে আপনি ক্লায়েন্ট হারাতে পারেন। আবার আপনি চাইবেন না যে ওয়েবসাইটের যারা ডেভেলপার আছে তারা আবার ট্রাফিক মনিটরিং সিস্টেমের যে ইউজার আছে তাদের কোনো কাজে ব্যাঘাত ঘটায়। তো সেক্ষেত্রে আপনাকে অ্যাক্সেস রোল সেপারেট করে রাখতে হবে। তারপর হার্ডওয়্যার ফায়ারওয়াল ইনস্টল করা, এটা খুবই একটা ভালো প্র্যাকটিস। এটা বাংলাদেশে সচরাচর দেখা যায় না, যে হার্ডওয়্যার কোনোভাবে ফায়ারওয়াল অ্যাজ এ হার্ডওয়্যার ইউজ করার। যারা নেটওয়ার্কিং এর ওএসআই লেয়ার নিয়ে পড়াশোনা করছেন তারা হয়তো জানেন যে এখানে বিভিন্ন ধাপে ধাপে ফায়ারওয়াল ইনস্টল করা যায়। তো ওক্ষেত্রে সেই লেয়ারের বিভিন্ন রুল মেনে একটা হার্ডওয়্যার ফায়ারওয়াল ইনস্টল করতে হবে, যাতে হচ্ছে আর কি ট্রাফিক গুলো ফিল্টার হয়ে তারপর সার্ভারে রিকোয়েস্ট করতে পারে। তারপর এসএসএইচ কি ইনস্টেড অফ পাসওয়ার্ড। পাসওয়ার্ড অথেন্টিকেশনটা অনেক ক্ষেত্রে ইনসিকিউর হয়ে যায় যখন আপনার নর্মাল পাসওয়ার্ড থাকে। যেমন কমপ্লেক্স পাসওয়ার্ড যদি না থাকে, তাহলে আপনি যখন নর্মালি কোনো এসএসএইচ সার্ভারে আপনি ব্রুট ফোর্স অ্যাটাক করতে পারেন। ব্রুট ফোর্স অ্যাটাকের মাধ্যমে আপনি যে কোনো নর্মাল পাসওয়ার্ড অ্যাক্সেস করতে পারেন। তো সেক্ষেত্রে আপনি এসএসএইচ কি ইউজ করতে পারেন যদি নর্মাল পাসওয়ার্ড ইউজ করে থাকেন। তো কিটা ইউজ করার সুবিধা কি আর কি ব্রুট ফোর্স করতে পারবে না। কিন্তু যদি আপনার পাসওয়ার্ড কমপ্লেক্স থাকে, খুবই কমপ্লেক্স, যেমন আপার কেস, লোয়ার কেস, নাম্বার প্লাস স্পেশাল ক্যারেক্টার, এমন ভাবে কমপ্লেক্স পাসওয়ার্ড, আর ধরেন 30-40 ক্যারেক্টারের যদি পাসওয়ার্ড থাকে, তো সেক্ষেত্রে আপনার এসএসএইচ কি ইনস্টল করার কোনো প্রয়োজন আমি মনে করি না। তো সেটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। তো এভাবে আর কি এসএসএইচ কি মাধ্যমে ব্রুট ফোর্স অ্যাটাকটাই শুধু প্রিভেন্ট করতে পারবে। তারপর হানিপট সেট আপ করতে পারেন। অর্থাৎ হানিপটটা এমন একটা জিনিস, যেমন এটা একদম একটা ট্র্যাপ। এটা যখন আপনার সার্ভার আন্ডার অ্যাটাকে থাকবে, তখন আপনি ধরেন কোনো একটা পোর্ট খুলে দিলেন, পোর্ট একটা ওপেন রেখে দিলেন, যে আপনার যে কোনো একটা নর্মাল পোর্ট, যেমন আপনার একটা এসএসএইচ পোর্ট অর্থাৎ 22 ওপেন করে দিলেন হানিপটের মাধ্যমে। এবার যখনই কোনো একটা অ্যাটাকার যখন সেই হানিপটের যখন সে হানিপটে সে এসএসএইচ পোর্টটা অ্যাক্সেস করতে যাবে, সে মনে করবে কি নরমালি এসএসএইচ পোর্ট চলতেছে, আমার 22 পোর্টে আমার এসএসএইচ সার্ভিসটা রান হচ্ছে। এখন সে এসএসএইচ সার্ভারে কানেক্ট করতে যাবে সেই 22 পোর্ট দিয়ে।
এখন যখনই সে কানেক্ট করতে যাবে তখনই সেই সার্ভার সেই অ্যাটাকারের আইপি অ্যাড্রেস, লোকেশন এবং যা যা যেভাবে হানিপটটা কনফিগার করা হয়েছে, তো সেভাবে সেই ইনফরমেশন গুলো যে সার্ভারের অ্যাডমিন আছে তার কাছে চলে যাবে। অর্থাৎ কে আমার সার্ভারে অ্যাটাক করতে চাচ্ছে আমি সেটা জানতে পারছি, এখন আমি তার বিরুদ্ধে আমি এখন লিগ্যাল অ্যাকশন নিতে পারি। তার মানে হ্যাকারকে আমরা ধরে ফেললাম। তো এভাবে আর কি ট্র্যাপের মাধ্যমে বিভিন্ন হানিপট সেট আপ করে আমরা আর কি অ্যাটাকার আইডেন্টিফাই করতে পারি। তারপর অলওয়েজ ব্যাকআপ রাখতে হবে, যে যে কোনো সময় আমার সার্ভারের যে কোনো সময় ডাউন হয়ে যেতে পারে, কিংবা বিভিন্ন টেকনিক্যাল ইস্যুর কারণে বিভিন্ন ডাটা কারাপ্ট হয়ে যেতে পারে, কিংবা ডিলেট হয়ে যেতে পারে, অ্যাটাকে এসে বিভিন্ন ডাটা লিক হতে পারে, কিংবা ডিলেটও করে দিতে পারে অ্যাটাকার। তো সেক্ষেত্রে অলওয়েজ ব্যাকআপ রাখতে হবে, যাতে আমরা ডেটা কোনো প্রকার সমস্যা হলে আমরা সেটা আবার ফিরিয়ে আনতে পারি আর কি, রিকভার করতে পারি। তো এগুলো হচ্ছে ওয়েব সার্ভারের একটু সিকিউরিটি করার বেস্ট প্র্যাকটিসেস। এর বাইরেও আরো প্র্যাকটিস আছে, কিন্তু সবগুলো তো দেওয়া সম্ভব না। তো চলুন আমরা একটু দেখে আসি যে এসএসএইচ কিটা কিভাবে সেট আপ করবো, আর সার্ভারের ফায়ারওয়ালটা কিভাবে কনফিগার করবো, এই দুইটা জিনিস আমরা একটু প্র্যাকটিক্যালি দেখবো। ভাইয়া ব্যাকআপটা আচ্ছা। কি দেখানো হবে? জি। ব্যাকআপটা কিভাবে নিতে হয় আসলে, আবার ব্যাকআপটা কিভাবে ইনস্টল করতে হয় যদি সার্ভারে প্রবলেম হয়ে থাকে? ব্যাকআপটা, জি ভাই, ব্যাকআপটা কিভাবে ইনস্টল করতে হবে এটা বলতে চাচ্ছেন? কিভাবে ব্যাকআপ কিভাবে নিব, বা আচ্ছা, যদি কোনো ব্যাকআপ সার্ভার নেওয়ার জন্য প্রবলেম। আপনার বিভিন্ন এটা একটা খুব লং প্রসেস। তার মানে এর জন্য অটোমেশন টুল আছে, তারপর আপনি চাইলে ম্যানুয়ালিও নিতে পারেন। অটোমেশন টুল আছে, টাইম শিফট নামে একটা টুল আছে। তারপর আপনার সার্ভারের জন্য এটা টাইম শিফটটা হচ্ছে আপনার পার্সোনাল কম্পিউটারের ব্যাকআপ নেওয়ার জন্য। আর যদি সার্ভারের ব্যাকআপ নিতে চান তবে সেক্ষেত্রে অনেক ভালো ভালো টুল আছে, তো সেগুলো আপনি ইউজ করতে পারেন। তো এটা একটা লেন্থি প্রসেস বলে এখন আর সেটা দেখাতে পারতেছি না। তো এখন যে শর্টের ভিতরে টাইম যেহেতু কম, সেহেতু শর্টের ভিতরে যেগুলো হয় সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। পরে যদি আহ, দরকার হয় তবে আপনি ইমেইলে কন্ট্যাক্ট করতে পারেন, তো সেক্ষেত্রে আলাদাভাবে আহ, না হয় দেখানো যাবে। আচ্ছা, তো আর কি এর ভিতর কি কারো কোনো কোশ্চেন ছিল? যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন। যে মেবি কারো কোশ্চেন নাই। আচ্ছা, তাহলে ধরে নিচ্ছি যে কারো কোনো কোশ্চেন নাই। আচ্ছা, তো তাহলে আমরা একটু ইসে যাই, আমরা একটু প্র্যাকটিক্যাল দেখি যে এসএসএইচ কিটা কিভাবে সেট আপ করবো, এবং কিভাবে আহ, ইসের যে ফায়ারওয়ালটা থাকে সেটা কিভাবে কনফিগার করব। তো আমার অলরেডি একটা পার্সোনাল সার্ভার রানিং আছে, ভার্চুয়াল বক্সে অলরেডি আমার একটা সার্ভার রানিং আছে। তো সেটার মাধ্যমে আর কি দেখাচ্ছি। তো সবচেয়ে প্রথমে আমাকে সার্ভারে এসএসএইচ এর মাধ্যমে কানেক্ট করা লাগবে। তো আমি সার্ভারে প্রথমে এসএসএইচ এর মাধ্যমে কানেক্ট করি। সার্ভারের এসএসএইচ এ কানেক্ট করার জন্য সার্ভারের আইপিটা জানা লাগবে। তো আইপিটা কিভাবে জানবেন? তো প্রথমে আমি সার্ভারে যে সার্ভারের যে শেল থাকে সেখান থেকে আমি লগ ইন করতেছি, যাতে আমি আইপিটা দেখতে পারি। তো এই যে আমি সার্ভারে লগ ইন করলাম। লগ ইন করার পর আইএফ কনফিগ যদি দেই, আইএফ কনফিগ যদি দেই, তখন এখানে আমার শো করতেছে যে এই যে এখানে শো করতেছে যে আইপিটা 192.168.0.103। এটা আমার হচ্ছে সার্ভার আইপি। তো এটা যদি আমি এখন সার্ভারের ইউজার নেম BIKKRITO এবং আইপিটা হচ্ছে ওইটা, তো আমি এখন এই দুইটা ক্রেডেনশিয়াল দিয়ে আমি এখন এসএসএইচ দিয়ে লগ ইন করবো। তো তার জন্য ইউজার নেম দেবো, এখানে SSH@সার্ভার আইপি। তো এটা দিলে আমার পাসওয়ার্ড চাবে সার্ভারে ঢোকার। তো আমি এখানে পাসওয়ার্ডটা দিলাম সার্ভারে। তো পাসওয়ার্ড দেওয়ার পর এখন শো করতেছে যে আমি এখন সার্ভারে অলরেডি এন্টার করে ফেলছি এসএসএইচ এর মাধ্যমে।
দেখছেন আমার কম্পিউটারের শেলটা ছিল এমন দেখতে, কিন্তু সার্ভারের শেলটা এখন এমন হয়ে গেছে। তার মানে আমরা সার্ভারে ঢুকতে পেরেছি। তো এখানে সার্ভারের আমার নামও দেখাচ্ছে যে পার্সোনাল সার্ভার। তো এখন এসএসএইচ টা আমরা কনফিগার করব। তো এসএসএইচ টা মূলত কনফিগার করার জন্য আমাদের তো মানে পাসওয়ার্ড ছাড়া ঢোকার জন্য, এসএসএইচ কি দিয়ে ঢোকার জন্য আমাদের দরকার হচ্ছে একটা প্রাইভেট কি। তো সেই প্রাইভেট কিটা জেনারেট করার জন্য আমরা একটা কমান্ড দিব, যে এসএসএইচ হাইফেন কিজেন। আচ্ছা সরি, আচ্ছা এর আগে একটা দেখাই, এর আগে একটা জিনিস show করি, যে এখানে আমার এই এর ভিতর আমার কি কি ফোল্ডার আছে। তো এখানে আমার এসএসএইচ নামে কোনো ফোল্ডার নাই। ঠিক আছে, তো আমরা যখন এসএসএইচ কিজেন এটা দেব, এসএসএইচ কিজেন কমান্ডটা দেব, তো এখানে আমার একটা প্রাইভেট কি এবং পাবলিক কি জেনারেট করে দিবে এসএসএইচ। তো ডিফল্ট পাথ হচ্ছে হোম বিকৃত ডট এসএসএইচ স্ল্যাশ আইডি আরএস আইডি আন্ডারস্কোর আরএস। তো এটা হচ্ছে ডিফল্ট একটা পাথ। তো আমি এই ডিফল্টটাই রেখে দিলাম, এবং এর জন্য একটা পাসওয়ার্ড চাচ্ছে, যে এই কিটা পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করার জন্য। তো আমি একটা যেহেতু আমি সিকিউরি করতে চাচ্ছি, তো এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা অবশ্য অপশনাল, যদি দিতেও পারেন নাও দিতে পারেন, তবে দেওয়া বেশি সিকিউর অবশ্যই। তো কিটা আমার ক্রিয়েট হয়ে গেল। এখন যদি আমি এলএস ড্যাশ এলএস দেই, তো এখন আমার এখানে এসএসএইচ ফোল্ডারটা শো করতেছে। এটা কিন্তু আগে ছিল না, এখন কি জেনারেট করার পর এই ফোল্ডারটা চলে আসছে। তো এখন আমরা যদি এই ফোল্ডারের ভিতর যাই, ডট এসএসএইচ সিডি ডট এসএসএইচ, যেহেতু লিনাক্সের বেসিক নেভিগেশন এভাবে করতে হয়। এবার এখানে যদি আমি এলএস কমান্ড দেই, তার মানে এর ভিতরে কি কিছু আছে কিনা দেখার জন্য, তো এখানে আমরা দুইটা ফাইল দেখতে পাচ্ছি। একটা হচ্ছে আইডি আন্ডারস্কোর আরএসএ এবং আরেকটা হচ্ছে আইডি আন্ডারস্কোর আরএসএ ডট পাব, অর্থাৎ অর্থাৎ পাবলিক কি। তো এটা হচ্ছে আমাদের পাবলিক কি এবং এটা হচ্ছে প্রাইভেট কি। তো এই প্রাইভেট কিটা যার কাছে থাকবে সেই শুধুমাত্র সার্ভারে লগ ইন করতে পারবে, আমরা এটা চাচ্ছি। কিন্তু পাবলিক কিটা যার কাছে থাকবে, সরি পাবলিক কিটা আর কি লগ ইন করা যায় না। পাবলিক কিটা পাবলিক কি, এটা যে কারোর কাছে দেন এটা সমস্যা নেই। তো প্রাইভেট কিটা অবশ্যই যার কাছে থাকবে সেই মাত্র লগ ইন করতে পারবে সার্ভারে। তো আমরা পাবলিক প্রাইভেট কিটা কি আছে সেটা দেখে নেই। তো এটা হচ্ছে আমাদের প্রাইভেট কি। আচ্ছা আমি একটা টার্মিনাল ওপেন করি, দুইটা পাশাপাশি দিই তাহলে দেখতে সুবিধা হবে। আচ্ছা আমরা এখন এখানে ডেস্কটপে আছি। তো এখানে আমরা এলএস, এটা হচ্ছে এই ডান পাশেরটা হচ্ছে আমার হোস্ট মেশিন, তার মানে হচ্ছে আমার পার্সোনাল যে কম্পিউটারটা সেটা, এবং বাম পাশেরটা হচ্ছে আমার সার্ভার, তার মানে আমার সার্ভারে যে সার্ভারে আমি এটা জেনারেট করলাম, কিটা জেনারেট করলাম সেটা। তো ডান পাশে এখানে দেখতে পাচ্ছেন যে তিনটা ফোল্ডার আছে। এটা দেখতে হচ্ছে mindserver.github.io, এটা অবশ্য আমার পার্সোনাল সাইট, যদিও এর উপর এখনো কাজ করতেছি, কেউ চাইলে চেক করতে পারেন, ফিডব্যাক দিতে পারেন। আচ্ছা তো এখানে আমি একটা ক্রিয়েট করব, ফাইল ক্রিয়েট করব। যে ফাইল ক্রিয়েট করার জন্য সরি ফাইল এডিটর, টার্মিনালের যে এডিটরটা আছে সেই এডিটরটা আমি ইউজ করব। এর নাম দিলাম সার্ভার লগইন। তো এখানে আমরা ওই ওই যে প্রাইভেট কিটা ছিল সেই প্রাইভেট কিটা আমরা জাস্ট এখানে পেস্ট করে দিব। এই প্রাইভেট কিটা আরেকবার করি, আইডিয়ার এখান থেকে আমরা সার্ভার থেকে প্রাইভেট কিটা কপি করতেছি। প্রাইভেট কিটা কপি করলাম সার্ভার থেকে, এটা কপি করে এখন আমরা এই আমাদের পার্সোনাল কম্পিউটারের যে এটা আছে, তার মানে যে কোনো একটা ফাইলে এই প্রাইভেট কিটা আমরা সেভ করে নিলাম। আর খেয়াল রাখবেন যে লাস্টে এই যে এন্ড অফ ওপেন এসএসএইচ প্রাইভেট কি, লাস্টে যে তার মানে এই লাইনের শেষ হওয়ার পর একটা এন্টার দিবেন অবশ্যই। কারণ হচ্ছে এটা অনেক সময় এরর শো করে এসএসএইচ, যে এন্টার না থাকলে অনেক সময় তার মানে কাজ করে না কিটা ঠিক মতো, সব সময় না, ম্যাক্সিমাম টাইম। তো এটা আমরা সেভ করে নিলাম। তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে সার্ভার লগইন নামে আরেকটা ফাইল আছে। তো ওটা আমরা ক্যাট করেও দেখতে পারি এখন। তো এখানে দেখতে পাচ্ছি যে সার্ভারে সেই প্রাইভেট কিটা আছে। তো
তো আমরা যখন প্রথমবার লগ ইন করতে চাইছিলাম সার্ভারে, তো সেক্ষেত্রে আমাদের পাসওয়ার্ড দিতে হয়েছিল। কিন্তু আমরা এখন যদি প্রাইভেট কি এর মাধ্যমে লগ ইন করি, তো আমাদের এখন পাসওয়ার্ড চাইবে না। তো আমরা দেখি চাই কিনা। SSH ইউজার নেম @সার্ভার IP। আচ্ছা, SSHI সার্ভার লগ ইন। SSH কমান্ডটা দিলাম SSH এ লগ ইন করার জন্য, তারপর আই দিলাম ওই যে ফাইলটা স্পেসিফাই করার জন্য, যে প্রাইভেট যে কিটা ছিল সেটা স্পেসিফাই করার জন্য। আর সার্ভার লগ ইন দিলাম, যে সার্ভার লগ ইন অর্থাৎ আমাদের যে প্রাইভেট কিটা আছে, সেই প্রাইভেট কিটা যে ফাইলে সেভ করা আছে সেই ফাইলের নাম, সেটা আপনি যে ফাইলের যে নাম দিয়ে সেভ করছেন সেই নামটাই দিয়ে দেবেন ওখানে। আমার ক্ষেত্রে সার্ভার লগ ইন। তারপর সার্ভারের ইউজার নেম এবং সার্ভারের পাসওয়ার্ড, সরি সার্ভারের IP অর্থাৎ হোস্ট নেম দিয়ে আমি এন্টার দিলাম। আচ্ছা, আমার পারমিশন নাই এখানে। এর আগে একটা পারমিশন দেওয়া লাগবে। 600 সার্ভার লগ ইন, এন্টার পাসওয়ার্ড। আচ্ছা সরি, এটা 1 মিনিট, আমি একটু এটা দেখে নেই। আরে ভাইয়া, ইন দিস মিন টাইম কিছু কোয়েশ্চেন করতে পারি? জি জি অবশ্যই। আচ্ছা, মানে এই জিনিসগুলো যেগুলো আমরা স্লাইডের পরে আসলাম, মানে এই জায়গাটা মনে হয় পার্সোনালি আমার কাছে, অনেকের কাছে জানি না, হুম, জিনিসটা খুব মানে কেমন আন্ডারস্ট্যান্ডিং ছিল না। মানে এটা আমরা কি করতেছি এখন? কি আমরা সার্ভারে লগ ইন করতেছি, আমরা পার্সোনাল সার্ভারে কম্পিউটার? হুম, জি সার্ভারে আমরা অলরেডি লগ ইন করছি। সার্ভারে লগ ইন করে আমরা এখন সেটা SSH সেট আপ করতেছি, যে উইদাউট পাসওয়ার্ড কিভাবে লগ ইন করা যাবে। তার মানে পাসওয়ার্ডটা অনেক সময় রিস্কি থাকে, যখন আপনার শর্ট থাকবে এবং উইক পাসওয়ার্ড থাকবে, তখন সেটাকে অনেক সময় ব্রুট ফোর্স অ্যাটাকের মাধ্যমে সেটা টার্গেট করা যায়। তো ভাইয়া, সেটাকে, এই 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 সার্ভারটা কি ক্লাউড সার্ভার, নাকি এই সার্ভারটা আপনার পার্সোনাল না কম্পিউটার এটা সার্ভার? আমার পার্সোনাল সার্ভার, পার্সোনাল কম্পিউটারে অ্যাজ এ ভার্চুয়ালাইজ এনভায়রনমেন্টে এটা রান হচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে এইটা নিয়ে আসলে এমনি কাজ করা হয়নি, তবে ওই যে মাইক্রোসফট ওয়ার্ডে, উইন্ডোজ অপারেটিং সিস্টেমে আমরা যেভাবে সার্ভার করতে পারি এসকিউএল এ, হুম। এসকিউএল সার্ভার, তো আচ্ছা, এটা কি সিমিলার টাইপের সার্ভার, এবং সেটাতে লগ ইন করে সেখানে ডেটাবেস তৈরি করা এরকম কিছু? হ্যাঁ অনেকটা সিমিলার, কিন্তু সেটা হচ্ছে মাইক্রোসফট সার্ভার আর এটা হচ্ছে লিনাক্স সার্ভার। আমরা লিনাক্সে ওই ওই প্রোডাক্ট গুলো ইউজ করতে পারবো না, তাই তো? না, লিনাক্সে আপনি মাইক্রোসফটের প্রোডাক্ট ইউজ করতে পারবেন না, কিন্তু সে আপনি তার চেয়ে ভালো অল্টারনেটিভ পাবেন। আপনি যেমন বলতেছেন যে ওরাকেল। আচ্ছা, আমি এটা আবার করি, প্রেজেন্ট করি, স্ক্রিনটা শেয়ার করি। যে আপনি বলতে চাচ্ছেন যে আপনি ওরাকেল ডেটাবেজ নিয়ে কাজ করতেছিলেন, তাই না? হ্যাঁ, আচ্ছা, ওই মাইক্রোসফট ম্যানেজমেন্ট স্টুডিও, ওইখানে কাজ করতেছিলাম আচ্ছা, তো ডেটাবেস। আপনার সেখানে, হ্যাঁ ডেটাবেজ নিয়ে মানে মাইক্রোসফট ধরেন ওরাকেল ডেটাবেজ ইউজ করে নাকি মাইক্রোসফট জি, ডেটাবেজ আছে আলাদা? তো আপনি, এসকিউএলটা ইউজ করেছি হ্যাঁ আমি। এসকিউএলই, ওরাকেল এসকিউএলই, এসকিউএল এর একটা ভার্সন ওরাকেল। তার মানে ওরাকেল এসকিউএল তো একটা ল্যাঙ্গুয়েজ, ওই ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ড করে আর কি বিল্ড করা। তো আপনি তার জন্য তার চেয়ে ভালো অল্টারনেটিভ পাবেন। আপনি পোস্টগ্রেস এসকিউএল আছে লিনাক্সের জন্য, তারপর মারিয়াডিবি আছে, তারপর মাইক্রোসফট সার্ভার আছে। তো আপনি এইগুলা ইউজ করতে পারেন মাইক্রোসফটের ক্ষেত্রে, ওই সরি লিনাক্সের ক্ষেত্রে। কিন্তু সেক্ষেত্রে আপনার কাজের সিস্টেমটা আপনার সেমই হবে। তার মানে লিনাক্সে আপনি, সরি উইন্ডোজে যেমন আপনি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে কাজ করতেন, লিনাক্সে শুধু সেটা করতে হবে কমান্ড লাইনে। এইটা হচ্ছে ডিফারেন্স। মানে আপনি, এখানে সবই দেখতেছি আপনি কমান্ড প্রম্পটে করতেছেন এখানে, যে ইয়াটা হ্যাঁ
ওই তো লিনাক্স, শেলের মধ্যে। হ্যাঁ শেলের ভিতর আপনার কাজটা আরো ফাস্ট হয় এবং ইফিশিয়েন্ট হয় ভালো বেশি আর কি। আচ্ছা তো ওইটার ওইটার জন্য আরেকটা কমান্ড দেবো আমরা। ইয়েটা আমার ওপেন হচ্ছে না, সরি। হ্যাঁ ওপেন হয়েছে এবার। সার্ভার তো আমরা কিনে নেই, তাই না? ডিজিটাল ওশান বা লিনোড হ্যাঁ থেকে জি জি। আপনি এটা ইয়া, নিজে কিভাবে রান করতেছেন? আপনার যে নিজে এটা কিভাবে হচ্ছে আমার সার্ভারটা লোকাল লোকাল সার্ভার, তার মানে হচ্ছে আমার এটা ভার্চুয়াল বক্সে রান করা। কালকে ভার্চুয়াল বক্সে লিনাক্স ইনস্টলেশন পদ্ধতি দেখানো হয়েছিল, যে ঠিক সেম ভাবে আমার জাস্ট সার্ভারটা রান করা। এই যে ভার্চুয়াল বক্স আমার জাস্ট সার্ভারটা রান করে দিছি। আর একটু নেটওয়ার্কের ভিতরে একটু কনফিগারেশন করা, যে যেমন ধরেন আপনি যখন নর্মালি ভার্চুয়াল বক্স সেট আপ করবেন, তখন আপনার নেটওয়ার্কের ভিতরে এখানে আপনার ন্যাট নেটওয়ার্কিংটা সিলেক্ট করা থাকবে। যে ন্যাট অর্থাৎ হচ্ছে আপনার যখন কম্পিউটারে কোনো ইন্টারনেট কানেক্টেড থাকবে, কানেক্ট করবেন, তখন হচ্ছে আপনার সেই কম্পিউটারকে রাউটার হিসেবে ট্রিট করবে হলো ভার্চুয়াল বক্স। তখন কম্পিউটার থেকে আবার আলাদা আর একটা সাবনেটের সাবনেটের আন্ডারে চলবে আপনার তখন এই নেটওয়ার্কটা, এই ভার্চুয়াল বক্সের এই সার্ভারটা, ঠিক আছে। কিন্তু আপনি যখন ব্রিজ অ্যাডাপ্টার সিলেক্ট করবেন, তখন হচ্ছে আপনার রাউটারের যে সাবনেটটা আছে, অর্থাৎ আপনার কম্পিউটার যে সাবনেটের আন্ডারে চলতেছে, সেই সাবনেটের আন্ডারে একটা আইপি অ্যাসাইন হয়ে যাবে অটোমেটিক্যালি আপনার রাউটারের দ্বারা, ডিএইচসিপি সার্ভারের মাধ্যমে আপনার রাউটারে সেখানে। তখন আপনি কম্পিউটার থেকে ডিরেক্ট আপনার এই ভার্চুয়াল বক্স অ্যাক্সেস করতে পারবেন। কিন্তু আপনার যখন নেটের আন্ডারে থাকবেন, এই যে নেট অপশনটা যখন সিলেক্ট করা থাকবে, তখন হচ্ছে আপনি আমি যেমন কমান্ড লাইন থেকে আমি ডিরেক্ট ইসে সার্ভারে এসএসএইচ কানেক্ট করতে পারতেছি, তখন আপনি এই নেট সিলেক্ট করার সময় আপনি ওই যে ওই কানেকশনটা করতে পারবেন না, কারণ তখন দুইটা আপনার আলাদা সাবনেটেই থাকবে। আচ্ছা ভাই, তার মানে কি আমার ভার্চুয়াল বক্সে একটা লিনাক্স ইনস্টল করা আছে, তাহলে আমি আমার উইন্ডোজ থেকে আমি পুটি নামক সফটওয়্যার দিয়ে কি আমার কোনোভাবে ওইটাতে কানেক্ট হয়ে কাজ করতে পারবো? হ্যাঁ শেলের অবশ্যই, অবশ্যই কাজ করতে পারবেন, তবে সেক্ষেত্রে আপনার সেম সাবনেটের আন্ডারে থাকতে হবে। তো সাবনেটের আন্ডারে থাকার এটা হচ্ছে তখন এখান থেকে আপনি ব্রিজ অ্যাডাপ্টারটা সিলেক্ট করে দিবেন, তাহলেই হবে বুঝতে ব্রিজ পেরেছি ভাই। অ্যাডাপ্টার। আর তারপর আপনি একটু লিনাক্সটা অন করে আপনি চেক করে নেবেন যে কাজ হয়েছে কিনা, তার মানে হচ্ছে আপনার সেম সাবনেটের আন্ডারে আছে কিনা। তো সেক্ষেত্রে আপনি আইএফ লিনাক্সের টার্মিনাল গিয়ে আইএফ কনফিগ কিংবা আইপিএ লিখে, আইপিএ বা আইএফ কনফিগ দুইটার একটা দিলে আপনার এখানে একটা অ্যাড্রেস পেয়ে যাবেন। এই যে WLP1S0 আমার যেহেতু ওয়াইফাই কানেক্টেড, কিন্তু যখন আপনি ভার্চুয়াল বক্সে দেখবেন তখন ETH0 কিংবা ETH01 এমন কিছু একটা থাকবে। তো সেক্ষেত্রে আপনি এমন একটা আইপি পেয়ে যাবেন। তো দেখবেন সে আপনার কম্পিউটারের আইপি এবং সেই ইয়ের আইপি, আপনার সার্ভারের আইপি, এই যে প্রথম তিনটা অক্টেট সেম কিনা। প্রথম তিনটা সেম হইলে আপনি তখন কাজ করতে পারবেন। বুঝতে পারছি ভাই, খুব উপকার হলো, কারণ আমি ডিজিটাল ওশানের টাকা খরচ করে আমি ওগুলা করতেছি আর কি। যে কোনো যদি প্র্যাকটিস করতে চান, কোনো টাকা খরচ করার দরকার নাই, আপনার ফ্রিতে প্রচুর রিসোর্স আছে। আপনি হয়তো অনেকে জানে না বলে প্রথমে টাকা খরচ করে, কিন্তু যত আপনি ফ্রি ফ্রি জিনিসই আপনি শেষ করে পারবেন না, এত রিসোর্স আছে ফ্রিতে। সাথে আমি ওয়েবসাইট রান করছি ওখানে, সার্ভারে হোস্টিং ইনস্টল। সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা, সেক্ষেত্রে কিন্তু আপনার সার্ভার লোকাল হোস্টে রান হবে না, এটা কিন্তু সমস্যা। সার্ভারের জন্য অবশ্যই আপনার পাবলিক আইপি দরকার হবে। আর পাবলিক আইপি আপনার যদি অবশ্য বাসার যদি আপনার পাবলিক আইপি নেওয়া থাকে, তার মানে নর্মাল ইন্টারনেটের যে সার্ভিস প্রোভাইডার থেকে নিছেন ইন্টারনেট, সেখানে যদি আপনি পাবলিক আইপি অ্যাসাইন করা থাকে, তো সেক্ষেত্রে আপনি বাসার কম্পিউটার থেকে ওয়েব হোস্ট করতে পারবেন। আমি ওয়েব হোস্ট করতে যাচ্ছি না আসলে, অনেক শেখার ক্ষেত্রে যদি নিজের কাছে পিসিতে যদি শেখা যায় better হয় আর কি। আর না হলে হ্যাঁ, দেখা যায় আমার একটু খরচ করতে হবে এখন। এছাড়া অনেক ফ্রি হোস্টিং সার্ভিসও আছে, তো সেগুলা ইউজ করতে পারেন শেখার ক্ষেত্রে। না, আমি করছি অনেক, আমার বছর খানেক ধরে আমি হোস্টিং ইউজ করছি, সেজন্য সার্ভারে মুভ করা আর কি। আচ্ছা ঠিক আছে, আমরা একটা আমাদের হোস্ট মেশিনে একটা কমান্ড দিব, যে SSH হাইফেন কপি
হাইফেন আইডি, তারপর সার্ভারের আইপি @03 তো এটা দেওয়ার পর আমার সার্ভারের পাসওয়ার্ডটা চাবে, এটা ওয়ান টাইম পাসওয়ার্ডই চাবে, মানে একবারই চাবে এটা। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তো পাসওয়ার্ড দেওয়ার পর সেটা আমার লোকালি, তার মানে আমার যে এই শেলটা দেখলে বুঝবেন যে আমি লোকাল লোকাল কম্পিউটারে আছি, তার মানে আমার যে হোস্ট মেশিন সেটাতেই আছি। তো আমি এখন হোস্ট মেশিনে আছি। এখন যদি আমি সার্ভারের ওই ইয়েটা দেই, তার মানে সার্ভারে যদি আমি এখন লগ ইন করতে চাই, তো আমি এখন যদি এন্টার দেই, তো আমার এখন কোনো পাসওয়ার্ডই দরকার হচ্ছে না। তো এভাবে আর অন্য কেউ যদি আবার লগ ইন করতে চায়, তো সেক্ষেত্রে আবার তার পাসওয়ার্ডের প্রয়োজন হবে। যেমন তার মানে আমার সার্ভারটা কনফিগার হয়ে গেছে, তো আমি এখন এটা যদি রিমুভ করতে চাই, আচ্ছা তো আমি এখন এটা সার্ভারে আছি, সার্ভারের শেলে আছি। তো এভাবে আপনি পাসওয়ার্ড ছাড়াও আপনি লগ ইন করতে পারেন। তো সেক্ষেত্রে সেটা বেশি সিকিউর হবে। যে পাসওয়ার্ড ছাড়া বলে আবার কেউ মনে করেন না যে এটা লেস সিকিউর। তো এটা আরো বেশি সিকিউর, কারণ হচ্ছে আপনি ব্রুট ফোর্সের অ্যাটাকের হাত থেকে বাঁচতেছেন। তো এভাবে আর কি ইয়েস সেট আপ করতে পারেন, এসএসএইচ কি সেট আপ করতে পারেন। আর তারপরও এটা আরেকবার প্রসেসটা শর্টকাটে একবার দেখিয়ে দেই। তো সবচেয়ে প্রথমে আপনি একটা কমান্ড দিবেন যে SSH কিজেন। কিজেন কমান্ড দিলেই আপনার ইসে .ssh ফোল্ডারে একটা কি একটা কি জেনারেট হয়ে যাবে, এই যে IDRS এবং IDRS.pub। তো সেটা জেনারেট হওয়ার পর আপনি আপনার হোস্ট মেশিনে যাবেন। হোস্ট মেশিনে গিয়ে SSH সরি হাইফেন কপি হাইফেন আইডি এই কমান্ডটা দিয়ে সার্ভারের সরি সার্ভারের ইউজার নেম সার্ভারের আইপি সার্ভারের আইপি দিবেন। আইপি দিলেই আপনার আর কি সেটা সার্ভারে অ্যাড হয়ে আপনার পার্সোনাল কম্পিউটারে কনফিগার হয়ে যাবে আপনার SSH কিটা। তারপর আপনি চাইলেই আপনি যখন তখন আপনি জাস্ট SSH এবং SSH কমান্ড দিয়ে আপনার ইউজার নেম এবং সার্ভারের আইপি দিলে আপনার ইসে অটোমেটিক লগ ইন হয়ে যাবে, কোনো পাসওয়ার্ড আর চাইবে না আগের মতো। তো এভাবে আর কি সার্ভারে লগ ইন করবেন। তো এখন একটু শো করি যে আপনার ফায়ারওয়াল কিভাবে কনফিগার করবেন। ফায়ারওয়াল লিনাক্স সার্ভারের জন্য সবচেয়ে একটা লো লেভেলের একটা ফায়ারওয়াল আছে যে UFW। আচ্ছা একটু একটু সুপার ইউজার হয়ে নিই। তো আমি এখন রুট হয়ে গেলাম সার্ভারে, এখন আমি সুপার অ্যাজ এ রুট ইউজার হিসেবে আছি। যেহেতু UFW ইউজ করতে গেলে ফায়ারওয়াল কনফিগার করতে গেলে আপনার অ্যাডমিনিস্ট্রেশন পারমিশন লাগবে, সেহেতু বারবার সুডো না লিখে আমি একবারে রুট ইউজার হিসেবে অ্যাক্সেস নিয়ে নিলাম। তো ফায়ারওয়ালটার নাম হচ্ছে UFW, আনকমপ্লিকেটেড ফায়ারওয়াল। তো এটা হচ্ছে আপনার ইসের সাথে বিল্ট ইন থাকবে, সার্ভারের সাথে বিল্ট ইন থাকবে। তো এটা এখন কি স্ট্যাটাসে আছে সেটা আমি যদি দেখতে চাই, তো UFW স্ট্যাটাস লিখলে আপনার স্ট্যাটাসটা চলে আসবে যে এখন এটা ইনঅ্যাক্টিভ আছে ফায়ারওয়ালটা। তো এটা আমি এখন যদি এনাবল করতে চাই, একটা কমান্ড দিব UFW এনাবল। তো এখানে কিছু ওয়ার্নিং দিবে। আচ্ছা তো এখানে দেখাচ্ছে যে ফায়ারওয়াল ইজ অ্যাক্টিভ এন্ড এনেবল অন সিস্টেম স্টার্টআপ, অর্থাৎ আমি সিস্টেম যখনই স্টার্ট করব ফায়ারওয়ালটা আমার অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে। এখন যদি আমি স্ট্যাটাস দেখি, তো এখানে এখন দেখাচ্ছে যে অ্যাক্টিভ স্ট্যাটাস।
তো ফায়ারওয়ালে আমি এখন কিভাবে রুল সেট আপ করবো, অর্থাৎ আমি যে কোনো একটা অ্যাক্সেস কিভাবে কারো ডিনাই করব, কিভাবে কিংবা কারো অ্যাক্সেস অ্যালাউ করব, সেটা এখন কিভাবে করব। তো আমি ধরেন কারো, আমি চাচ্ছি না যে কেউ এসএসএইচ দিয়ে আমার সার্ভারে কানেক্ট করুক, কারণ আমার সেটা আমার পার্সোনাল কম্পিউটারে হোস্ট করা আছে। আমি এখন চাচ্ছি না যে বাইরের কেউ সেটা সার্ভারে আমার আমার সার্ভারে অ্যাক্সেস নিক। তো সেক্ষেত্রে আমি যে কারোর এসএসএইচ কানেকশন ব্লক করে দিব। তো সেটা আমি কিভাবে করব, তো ইউএফ সরি ইউএফডব্লিউ ডিনাই ডিনাই এসএসএইচ এসএসএইচ, বা আমরা এখানে এসএসএইচ পোর্টও দিয়ে দিতে পারি, যে 22 এসএসএইচই দিচ্ছি, 22 দিয়ে পরে দেখাবো। তো এখানে আমার ডিনাই এসএসএইচ দেখাচ্ছে যে রুল অ্যাডেড, এবং রুল অ্যাডেড ফর ভি6। তো ভি6 হচ্ছে IPv4 আইপি ভার্সন 6। তো আইপি ভার্সনের একটা নতুন একটা ভার্সন বের হয়েছে যেটা ভার্সন 6, তো সেটার সাথে বাই ডিফল্ট অ্যাড হয়ে গেছে। তো এখন যদি আমরা দেখতে চাই যে এখন কি কি রুল অ্যাড করা আছে, তার মানে ফায়ারওয়ালের কি কি রুল অ্যাড করা আছে সেটা যদি আমরা দেখতে চাই, তো আমরা দেখবো ইউএফডব্লিউ স্ট্যাটাস ভার্বস বা নাম্বার। আমি নাম্বার দেখতেছি। তো এখানে আমার দুইটা রুল অ্যাড করা আছে, দুইটাই টিসিপির ক্ষেত্রে, যে পোর্ট নাম্বার 22-এ কেউ ফ্রম এনিওয়্যার, তার মানে কোথা থেকে কেউ পোর্ট নাম্বার 22-এ আমার কম্পিউটারে অ্যাক্সেস নিতে পারবে না, অর্থাৎ আমার এসএসএইচ ব্লক। তো এখন যদি আমরা অন্য কোনো ট্যাবে যাই, ট্যাবে গিয়ে এখন যদি আমি এসএসএইচ দিয়ে ঢুকতে চাই, তো এখন ঢোকার কথা না। আচ্ছা, প্রথমে ডিফল্ট ডিফল্ট পলিসি চেঞ্জ টু অ্যালাউ। ফায়ারওয়ালটা মেবি রিস্টার্ট করা লাগবে। ফায়ারওয়ালটা আমি একটু রিস্টার্ট করি। ফায়ারওয়ালটা ডিসেবল করলাম, আবার এনাবল করি। ইউএফডব্লিউ স্টার্টার। আচ্ছা, তো ফায়ারওয়ালটা এখন অ্যাক্টিভ এবং আমার এসএসএইচ পোর্ট এখন ব্লক। তো এখন আমি চাইলে এইচটিটিপি পোর্টও ব্লক করতে পারি। তো সেটা কিভাবে করব, ইউএফডব্লিউ ডিনাই 80। এইচটিটিপির ডিফল্ট পোর্ট হচ্ছে আমার 80। তো এখানে আমি এইচটিটিপিও লিখতে পারি এবং 80ও লিখতে পারি। তো আমরা যে কোনো একটা লিখে দিলাম, যে 80 লিখে দিলাম আমি। তো এখন যদি আমরা স্ট্যাটাস দেখি, তো এখন আমার এসএসএইচ এবং এইচটিটিপি ব্লক। এখন আমি চাচ্ছি যে কোনো একটা স্পেসিফিক কোনো একটা আইপি ব্লক করে দেব, যেমন ধরেন সেই আইপি থেকে আমাকে কেউ সেই আইপি থেকে আমাকে আমার সার্ভারকে অ্যাক্সেস করতে পারবে না। তো সেটা কিভাবে করব, ইউএফডব্লিউ সরি ডিনেস ফ্রম নর্মাল অন্য যে কোনো একটা আইপি দিয়ে দিলাম, 8.8.8.8 এই আইপি দিয়ে দিলাম। তো এখন আমি এখন যদি স্ট্যাটাস দেখি, যে এখন আমার এই আইপিটা টোটালি ব্লক, যে এখন এই আইপি থেকে
আমাকে আমার কম্পিউটারের কোনো সার্ভিস, যে আমার সার্ভারের কোনো সার্ভিস সে ইউজ করতে পারবে না। যেমন এই সব সার্ভিসের জন্যই তার এই আইপিটা ব্লক, অর্থাৎ আমার এইচটিটিপি সার্ভার অ্যাক্সেস করতে পারবে না, তারপর আমার গুগল আমার কোনো এসএসএইচ পোর্ট অ্যাক্সেস করতে পারবে না, তারপর এই আর কি। তার মানে কোনো সার্ভিসই সে ইউজ করতে পারবে না। যেমন আমার ডাটাবেস, আমার যে কোনো পোর্টই ওপেন থাক, সে অ্যাক্সেস করতে পারবে না সেই সার্ভিস থেকে। তো আমরা একটা যে কোনো একটা রুল আমরা ডিলিট করে দিব। তার মানে আমরা যে লাস্টের যে রুলটা অ্যাড করলাম, ধরুন এই রুলটা আমরা ডিলিট করে দেবো। তার মানে আমি চাচ্ছি যে এখন আর তার ব্লক করার কোনো দরকার নেই, এখন সে অ্যাক্সেস করতে পারবে, অর্থাৎ তার ব্লক আমরা তুলে নিতে যাচ্ছি। তো জাস্ট গিনে ফ্রম এর এই রুলটার আগে আমরা জাস্ট ডিলিট করে দেব, ডিলিট ও তারপর ওই রুলটা এটা দিলাম, তারপর রুল ডিলিটেড। এখন যদি আমরা স্ট্যাটাস দেখি, তো এখন আমাদের সেই রুলটা এখন ডিলিট হয়ে গেছে। তো তার মানে হচ্ছে আমাদের এখন সে আবার আবার সবকিছু অ্যাক্সেস করতে পারবে। আর আমরা যদি চাই যে সবগুলা একসাথে ডিলিট করে দিতে, তার মানে সব পুরো আমাদের কোনো একটা কোথাও সমস্যা হয়েছে, এখন আমরা সব এইগুলাই রিমুভ করে দেব। তার মানে সব যতগুলা রুল আছে সবগুলাই আমরা রিমুভ করে দিব। তো আমরা ইউএফডব্লিউ রিসেট রিসেট দিয়ে দিলাম, তারপর একটা ওয়ার্নিং চাপে যে আমরা আদৌ এটা করতে চাচ্ছি কিনা, শিওর কিনা। তো আমরা ওয়াই দিয়ে দিলাম এবং এই সবকিছুর একটা করে ব্যাকআপ নিয়ে নেবে। তার মানে আমরা এতক্ষণ যে রুলগুলা সেট আপ করলাম, সেই সবগুলা রুলেরই একটা ব্যাকআপ নিয়ে নেবে। যেমন আপনি চাইলে পরে যে কোনো সময় আপনি সেই রুলগুলা আপনি রিস্টোর করতে পারেন। আবার যে আপনি চান যে সেই যে রুলগুলো আগে ছিল সেটা মেবি ভালো ছিল বর্তমান রুলের চেয়ে, তো আপনি সেগুলো আবার রিস্টোর করে আগের রুলগুলো বসিয়ে দিতে পারেন। তো এইভাবে আর কি ইউএফডব্লিউ ফায়ারওয়াল ইমপ্লিমেন্ট করা হয়। তো আমরা এখন যদি এটার স্ট্যাটাস দেখি, তো এটা এখন ইনঅ্যাক্টিভ থাকার কথা, যে এটা এখন ইনঅ্যাক্টিভ। কারণ হচ্ছে আমাদের সবকিছু রিসেট করে দিয়ে সে ফায়ারওয়ালটা এখন ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। কারণ সে ফায়ারওয়ালের এখন কোনো কাজ করবে না, তার মানে আবার সবাই আগের মতো সবকিছু অ্যাক্সেস করতে পারবে। তো এভাবে আর কি নর্মাল ফায়ারওয়াল, তার মানে বিল্ট ইন যে ফায়ারওয়ালটা থাকে ইউএফডব্লিউ, এটা খুব একটা পাওয়ারফুলি ফায়ারওয়াল। তো এটা এভাবে ইউজ করতে পারবেন। আর এছাড়াও আপনার বিভিন্ন পেইড ফায়ারওয়াল আছে, তারপর আপনার নিজস্ব কাস্টমাইজ করা ফায়ারওয়াল ইউজ করে অনেক কোম্পানি। তো আপনারা সেভাবে, মানে যে যত ভাবে ইউনিক ফায়ারওয়াল ইউজ করতে পারে সেটা তত ব্রেক হওয়ার ক্ষমতা কম। যত ইউনিক ফায়ারওয়াল তত আপনার ব্রেকের পসিবিলিটি কম থাকে। আবার সব ইউনিক মানে ব্রেক করা যাবে তা না। ধরেন ইউনিক আবার সিকিউরিটি রিস্ক থাকে অনেক ইউনিকের, তার মানে তাদের যে ফায়ারওয়াল ডেভেলপাররা তারা অনেক সময় স্ট্যান্ডার্ড প্র্যাকটিস গুলো মেনটেন করে না। তো সেক্ষেত্রে আর কি সেই ফায়ারওয়াল গুলো অনেক সময় উইক হয়ে থাকে নর্মাল ফায়ারওয়ালের চেয়ে। তো এক্ষেত্রে ফায়ারওয়াল আপনাকে আপনার পছন্দ মতো চুজ করা লাগবে আর কি। তো এইভাবে আর কি ওয়েব সার্ভার সিকিউর করা হয়।